আসসালামু আলাইকুম লিসনার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়ে গেলাম নতুন নতুন কাহিনী নিয়ে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি পাঠিয়েছেন আমাদের আহমেদ ভাই, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে। দুঃখিত। ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমাদেরকে সেভাবে বলার চেষ্টা করি। এই কাহিনীটি ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহর ভিত্তিক এলাকায় কাজ করতে আসেন। তিনি খুব সাহসী ও পরিশ্রমী একজন ব্যক্তি। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এভাবেই কষ্টের জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল খালু। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিকে তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথ হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নাই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটি কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালোভাবে কিছু দেখতে পাচ্ছে না। তবে উঠেছে সাদা কিছু হবে তা বুঝতে পারলো। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনে সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায়, কাফনের লাশটাও সামনে থেকে কিছুটা দূরে হচ্ছে না। তোর খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূরে যাওয়ার পর সেই সাদা জিনিসটা স্পষ্ট দেখতে পেল, আর তখন যা দেখলো, সাদা কাফনের চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাবো নাকি পিছিয়ে দৌড়ে দিব, কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দু পা করে সামনের দিকে এগোতে থাকলেন। চোখের পরে হঠাৎ লাশটি উদা হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, আর ওইদিকে না তাকাতে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয় কাহিনীটি। কিছু দূর যেতেই আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়লো, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাত্রে আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটি ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবে ওই দোকানের পর্যন্ত তাকে পৌঁছাতে হবে। দোয়া কালেমা পড়তে যখন দোকানে পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগানো থেকে বললো, এই লোকে এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু বললো, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকালে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। ঘটনাটি এতটুকুই ছিল, ছোট কিন্তু সাধারণ গল্প, অতি অসাধারণ কিছু না। আরো একটি ছোট ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো আমি। ঘটনাটি পাঠিয়েছেন এটা সাইফ ইসলাম, খুলনা বাগমারা এলাকা থেকে।
ঘটনাটি ঘটে তার নানার সঙ্গে। তিনি ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করি। এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকার আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতো। রাতে ভাড়া বেশি পাওয়া যায়, তাই সে সারা রাত বেরোতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গেছিল। যখন সে ভাড়া নিয়ে ফিরছিল তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসলো সেটা ছিল মাটির কাঁচা পথ। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাই সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি এই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখলো সুন্দর চেহারা, মুখে সাদা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিক্সা উঠাতে বললো, সে উঠতে বললো। লোকটি ওঠার পরে নানা ভাই তাকে বললো, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পরে কবরস্থানে গেট না পেল, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথা বললো না। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বললো, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবর স্থানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে একটি বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বললো, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে আসো। অনেক রাত হয়েছিল তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। লোকটি একটু রেখে গিয়ে বললো, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেবো। তাই আবার লোকটি নানা ভাই হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আরো পাবে। আর চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাই তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটি রিক্সায় বসে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হয় কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবার যেমন শব্দ হয় ঠিক তেমন। কর্মর এমন একটি আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটি শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য এমন ব্যাকুল হয়ে পড়লো। তখন নানা ভাই লোকটির নিষেধ কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছন দিকে তাকিয়ে দেখল, কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা লোকটি শাশুড়ার মানুষ নয়, সে ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার মতো নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারে নানা ভাই তার বাচ্চা খাওয়া থেকে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। রাত শেষ হলে সে ওই এলাকার কিছু মানুষ নানা ভাই হাসপাতালে ভর্তি করে, খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু কিছুদিন পর নানা ভাই মৃত্যুবরণ করে, আর ওই লোকটি দেওয়া শোনা মরা কথা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলেছিল। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।